কোরবানির ঈদের পরের দিনই মেয়ের শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম, যার জন্য ঈদের পরের দিন আমার আর এই ভিডিওটা দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। ঈদের দিন যা যা রান্না করেছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালে উঠে ফজরের নামাজ পড়ে ভাবলাম যে পায়েসটাকে তৈরি করে নিই, যেহেতু এটা ঠান্ডা হলে খেতে হবে। তো পায়েসটা তৈরি করে নিয়েছিলাম। আবার জর্দা সেমাইটা তৈরি করেছি। জর্দা সেমাই রান্না করার সময় যদি দুধের পরিমাণটা আপনারা পারফেক্ট পরিমাণে দেন, তাহলে সেমাইগুলো একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। চাইলে এটাকে দুধের পরিবর্তে পানি দিয়েও রান্না করা যায়, আবার গরুর দুধ দিয়েও রান্না করা যায়। আবার পাউডার দুধও সেমাই অনুযায়ী পরিমাণ মতো পানির মধ্যেও গুঁড়া দুধ গুলিয়ে দিতে পারেন। কলিজা রান্না করার সময় একটা টিপস আছে। অনেকে অনেক সময় কলিজাটাকে ভাপ না দিয়েই রান্না করে ফেলেন। এতে করে কলিজার মধ্যে যে রক্তগুলা থেকে যায় সেগুলা কারণে কলিজা ভুনাটা একদমই দেখতে ভালো লাগে না, কালো হয়ে থাকে আর উপর দিয়ে কালো কালো ফেনা জমে থাকে। তার জন্য আমি কলিজাগুলোকে আগেই ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি দিয়ে 10 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। তারপর সবগুলো রক্ত বেরিয়ে গেছে। তারপর আবার ভালোভাবে ধুয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কলিজা ভুনার সময় অবশ্যই বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজের পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগে। আমি তো কলিজা ভুনা করার সময় কষানো হয়ে গেলে তারপরে আবারও কিছুটা পরিমাণে এখানে পেঁয়াজ দিয়ে দিই। এতে করে খাওয়ার সময় যে পরে যে পেঁয়াজগুলো দিয়েছি সেগুলো কামড়ে পড়ে, খেতে ভালো লাগে। আর অবশ্যই কলিজাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কলিজা বা মাংস যতটা পরিমাণে কষানো যায় খেতে ততটা পরিমাণেই টেস্ট হয়। এই যে দেখুন পেঁয়াজগুলো ভেসে উঠেছে, আবার কয়েকটা কাঁচামরিচও দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ভাপ দিয়ে রান্না করে একটু ভেজে নিলেও আরও ভালো হয়। কষাতে কষাতে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। যে তেল ছেড়ে আসছে এরপর যে ঝোলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। যে সিদ্ধ করাটাও হয়ে গিয়েছে, এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে 5 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে ঢেকে রেখে দিব। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এরকম একটি কলিজা ভুনা থাকলে আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়ে ঈদের দিন দুপুরবেলা ভাত খাওয়া যাবে, যেহেতু মাংস আসতে একটু সময় লাগবে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে উপর দিয়ে তেল ভেসে আসছে। পোলাও রান্না করার সময় পোলাওয়ের চালটাকে ভেজে নিয়েও পোলাও রান্না করা যায়, আবার পানি ফুটিয়ে আসলে তারপর চালটা ছেড়ে দিয়েও পোলাও রান্না করা যায়। পানিটা পরিমাণ মতো দিতে হবে। আমি এখন একদম বিয়ে বাড়ির স্বাদে সাদা পোলাও রান্না করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। পুরনো বন্ধুদেরকে বলছি, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা যদি আমি তেলের মধ্যে রেখে দিই তাহলে পোলাওয়ের জন্য যে পানিটা দিব সেই পানি দিয়ে বলক এসে পেঁয়াজের রসটা উঠে গিয়ে পোলাওটা সাদা থাকবে না, সেটা লাল হয়ে যাবে, যার জন্য আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 6 টুকরা দারচিনি, 5টা এলাচ, 5-6টা লবঙ্গ, আবার 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। 5-7 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পরিমাণ মতো বলতে আমি 3 পট চাল রান্না করব, যার জন্য আমি 6 পট পানি দিয়েছি। যেহেতু আমার পোলাওয়ের চালটা পুরনো, তার জন্য আমি ডাবল পানি দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে দেব, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এইভাবে ঘি দিয়ে পোলাওটা রান্না করলে শুধু শুধুই খাওয়া যায়, খুবই মজা লাগে। এই যে পানিটাও বলক চলে এসেছে। আর পোলাওয়ের চালটাকে আগে থেকে আমি ভালো মতো ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবার পানি থেকে উঠিয়ে আরও 15 মিনিট পানি ঝরতে দিয়েছিলাম। এবার চালগুলোকে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ, আর হচ্ছে 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে পোলাওটা খেতে খুবই টেস্ট হবে। এবার ভালো মতো মিশিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু ফুটন্ত পানি দিয়েছি আমি, বলক আসতে সময় লাগবে না। এই যে বলক চলে এসেছে। এবার ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও একটু ঢেকে রেখে দিব। বলক আসার পরে এই যে দেখুন তেল এবং ঘি দুটোই সাইডে চলে যায়। এই জন্য ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো দিয়ে একটু দমে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। যে ভালো মতো মেশানো হয়ে যাচ্ছে। তবে সুন্দর করে চেপে দিয়ে আমি উপর দিয়ে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়েছি। পোলাওয়ের মধ্যে কিশমিশ দিলে আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য আমি কিছুটা পরিমাণে কিশমিশ দিয়েছি। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আর কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে
তারপর ঢেকে বসিয়ে দিব আরও 10 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লো হিটে রেখে 10 মিনিটের জন্য বসিয়ে রাখবো। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দেওয়ার কারণে পোলাওটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, শুধুই খাওয়া যাবে। শুধু তো আর পোলাও খায় না, মানে খেতে ভালো লাগে। 10 মিনিট পর আবারও নেড়ে দিয়ে ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। বেরেস্তাগুলো পরে দেওয়ার কারণে পোলাওটা একদম সাদা দবদবে হয়েছে। আর পাশের চুলায় মেয়েটা ওই যে শাহি সেমাই রান্না করবে, যার জন্য ও এই পাশে সেমাইগুলোকে ভেজে নিচ্ছে। যে পোলাওটাও আমার হয়ে গেছে। লাস্ট যে 2 চামচ ঘি দিয়ে দেব। এই ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। এদিকে আমি পাশের চুলায় আবার মাংস কষাতে দিয়েছিলাম, তো কষানো হয়ে গেছে পরে ও নামিয়ে নিয়ে আবার সেমাইটাকে ভেজে নিচ্ছিল। তো পোলাও হয়ে যাওয়ার পর আমি এই চুলায় আবার মাংসটাকে বসিয়ে দিচ্ছি। মাংসটাও আমার কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের পানিটা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। গরুর মাংস, মুরগির মাংস বা খাসির মাংস রান্না করাটা কিন্তু খুবই সহজ। নর্মালি আমরা প্রতিদিনে যে রান্নাগুলো করি সেগুলো আমার কাছে খুবই কঠিন মনে হয়, কারণ অনেক সময় ধরে চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হয়। যাই হোক, মাংসগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। কঠিন লাগে মাছ, সবজি এবং ভাজি ভুজি। আজ আমি মাংসগুলোকে একটু ঝাল করে ভুনা করে নিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে। এরপর যে আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে তারপর চুলার আঁচটাকে অফ করে দিব। আবার পরবর্তীতে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত দোয়া করি সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।